দর্শক, স্বৈরাচার আসাদ সরকার পতনের পেছনের গল্প জানাতে স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর কবির। লুৎফর, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনারা যারা বিশ্ব রাজনীতির খবরাখবর রাখেন, আসাদ সরকার পতনের আগে টের পেয়েছিলেন কি? ধন্যবাদ। আসাদ সরকারের গল্পটা আজকে পুরো একটা বিশ্ব সাক্ষী হলো, এরকম ঘটনা আসলে খুব একটা চোখে পড়ে না। তো আসাদ সরকারের আজকে যে এটা হুট করে হয়ে গেছে আসলে তা না, এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল। আল শামের যে বিদ্রোহী গোষ্ঠী আছে তারা, এটা হচ্ছে আপনার গোলানের নেতৃত্বে যে বিদ্রোহী গোষ্ঠীটা আছে সেটা তারা নেতৃত্ব দিয়েছিল এবং সেটা শুরুটা হয়েছিল গত 27 নভেম্বর। আমরা যদি 27 নভেম্বরের দিকে যাই তখন আমরা হুট করে দেখতে পাই একটা বড় ঝাঁক নিয়ে সেনাবাহিনীর তারা আলেপ্পো শহরের দিকে এগোচ্ছিল। তা রীতিমতো আলেপ্পো শহর তারা দখল নেয়। আলেপ্পোর সাথে বেশ কিছুক্ষণ ফাইট হয় সিরিয়া যোদ্ধাদের। ফাইট হওয়ার পর আলেপ্পোর পাশের শহর হচ্ছে হামা, তারা হামা দখল নিয়ে নেয়। হামা দখলের পর থেকে আসলে একটু পরিস্থিতিটা ঘোলাটে শুরু হচ্ছিল, আসলে কি আসাদ সরকার এবার পতন ঘটবে কিনা। কারণ 2016 সাল থেকে যদি ধরেন সিরিয়ায় যে অস্থিরতা চলতেছে, তার আগে 2011 সাল থেকে শুরু হয়। তো এবারের বিদ্রোহটা ছিল একটু অন্যরকম, মানে পরিস্থিতিটা এত রাতারাতি সব কিছু হয়ে যাবে আসলে এটা কারোরই ধারণা ছিল না। যখন হামা দখল করে ফেলে তখন থেকে সেটা অনেকটা একটা জল্পনা কল্পনা শুরু হতে থাকে যে এবার কি আসাদের রক্ষা নেই। আর হামার পর হচ্ছে যে রাস্তাটা আছে, হামার সামনেটা হচ্ছে হোমস গতকাল তারা বিদ্রোহীরা দাবি করেছে হোমস দখল হয়ে গিয়েছে, কিন্তু আন্তর্জাতিক যে পশ্চিমা মিডিয়াগুলো কিছু কিছু বলছিল যে না, হোমস এখনও দখল হয় নাই, আসাদের বাহিনী তাদের লড়াই চালিয়ে যাচ্ছে সেখানে। কিন্তু আজকে সকালে খুবই অবাককর যে ঘটনাটি ঘটলো, বিদ্যুৎ গতিতে আসলে তারা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আল শাম। আর সেই সাথে সাথে কিন্তু আপনার বাশার আল আসাদ প্রেসিডেন্ট যে 24 বছরের যে তার রাজত্ব শাসন সেটিকে ধসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তার ব্যক্তিগত বিমান নিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এবং কোথায় পালিয়েছেন শেষ পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এবং আরেকটা বিষয় যে তিনি যে পালিয়ে গেছেন তার যে কিছুক্ষণ দেখা গেছিল যিনি যে বিমানে করে গিয়েছেন সেটার ফ্লাইট যে ট্রেকার সেটি দেখা যায় দামেস্ক পর্যন্ত, কিন্তু এরপর সেটিকে ডিটেক্ট করা যায়নি। আর রাশিয়া বলছে যে রাশিয়া নিশ্চিত করেছে রাশিয়া হচ্ছে কি আসাদের মিত্র, দীর্ঘদিন ধরে তাকে সহায়তা করেছিলেন। তিনিও বলেছেন যে সিরিয়া দেশ ছেড়েছে। আমি আরেকটু যোগ করতে চাই যে পেছনের গল্পটা একেবারে শুরুটা হয়েছিল 2011 সালের মার্চের দিকে আসাদের বিরুদ্ধে। আসাদ তো দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন, তো দিনে দিনে এটা কিন্তু একটা দানা বাঁধে যে আসাদের বিরুদ্ধে দুর্নীতি, দমন পীড়ন, নির্যাতন। 2011 সালের মার্চে কয়েকটা 14 জনের মতো শিক্ষার্থী তারা দেয়ালের মধ্যে গ্রাফিতি এঁকেছিল, সেখানে লিখেছিল এবার ডাক্তার তোমার পালা। তখন আরব বসন্তের হাওয়া লাগে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। সিরিয়ায় তখনও শুরু হয় নাই, লিবিয়া টিবিয়া বা আদার্স কান্ট্রিগুলোতে তিউনিসিয়া থেকে শুরু হয়েছিল। তখন সেই যে দেয়ালে একটা গ্রাফিতি আঁকে, সেই গ্রাফিতিটার মাধ্যমেই সেটা আসলে তার যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ যে ছিলেন, সেনাবাহিনীতে ছিলেন, তিনি সেটা দেখতে পান। দেখার পরই তিনি সেটা আঁচ করতে পারেন যে এই লেখার অর্থটা খুব একটা ভালো কিছু বহন করে না। তাদেরকে আটক করে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর পর প্রায় 1 মাস নির্যাতন চলে। সেই নির্যাতনের পরে কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলনটা ছড়িয়ে পড়ে। সেই 2011 সালের মার্চের আন্দোলন আজকে 2024 সালের ডিসেম্বরে গিয়ে শেষমেশ আসাদের কিন্তু পতন ঘটলই। লুৎফর, একটু জানতেই চাই এখন প্রেসিডেন্ট ভবনে কি চলছে? বাংলাদেশের গণভবনের মতো ঘটনা কি সেখানে ঘটছে? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন যে আসাদের আমি শেষ খবর যেটি দেখতে পেয়েছি যে প্রেসিডেন্ট যে প্যালেসে তাণ্ডব চলতেছে এক প্রকার। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন এসে দেখছেন যে আসলে কি হচ্ছে, প্যালেসটা দেখতে কেমন, যেখানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘ সময় কেটেছে, তার পরিবারেরও কেটেছে। সেখানে আমরা দেখলাম যে ফুলদানি থেকে শুরু করে এমন কিছু বাদ নেই যে তারা সেটা ক্যারি করে স্মৃতি হিসেবে চিনে নিয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে আমরা যদি দেখি গত 5 আগস্টের ঘটনা বাংলাদেশে যেটি ঘটেছিল, শেখ হাসিনার ছাত্র জনতার হাতে শেখ হাসিনার পতন ঘটে, সেই পতনের সাথে যদি আমি মিলাতে যাই, সেটা ছাত্র জনতা ছিল, এটা ছিল বিদ্রোহীদের দ্বারা। তবে শুধুমাত্র যে বিদ্রোহীর দ্বারাই আসাদ পতন ঘটেছে তা নয়, তার সাথে ছাত্র জনতার ম্যাস পিপল সবাই ছিল। তো প্রেসিডেন্ট প্যালেসে হামলা চলতেছে, সবকিছু লুটপাট হচ্ছে, একটা মহা উৎসব চলতেছে বলা যায় লুটপাটের। কিন্তু যে বিদ্রোহী নেতা তিনি বলেছেন যে সরকারি স্থাপনা থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সেখানে না যাওয়ার জন্য। তারপরেও তার আহ্বানকে উপেক্ষা করে কিন্তু আসলে লুটপাট করতে আমরা দেখছি শেষ পর্যন্ত। আসাদ পালিয়ে গেল, আমরা জানি যে সিরিয়ার প্রধানমন্ত্রী এখনো সিরিয়াতেই অবস্থান করছে। সিরিয়া এখন কোন পথে এগোবে বলে আপনার মনে হয়? সিরিয়া আসলে কোন পথে এগোবে এটা আসলে এখন বলাটা খুবই আর্লি হয়ে যায়, এত তাড়াতাড়ি বলাটা খুবই মুশকিল। কারণ সিরিয়ার এখনো পরিস্থিতি খুবই আনস্টেবল। কে ক্ষমতা
নেবে সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ বিদ্রোহীরা প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে সিরিয়ার প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমি পালিয়ে যাইনি, আমি দেশের আপাতত পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে বিদ্রোহী গোষ্ঠীর যে প্রধান তিনিও বলেছেন যে না, প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সিরিয়ার প্রধানমন্ত্রী বাকি ব্যাপারটা দেখভালের দায়িত্বে থাকবেন, বাকিটা যখন ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে তখন দেখা যাবে আসলে কি হয়। এই পরিস্থিতির মাঝে কিন্তু ইরান লেবাননের যে সীমান্ত, লেবাননের সাথে সীমান্ত আছে সিরিয়ার, তারপর আছে ইসরায়েলের সাথে সীমান্ত আছে, তারা কিন্তু সতর্ক অবস্থান আছে। সবকিছু আসলে পর্যবেক্ষণ করতেছে সব দেশগুলো আসলে কি ঘটতেছে। তো সবকিছু মিলে আসলে আর কয়েকদিন হয়তো বা কালকে দিনটা ওয়েট করতে হতে পারে যে আসলে নেগোসিয়েশনে যায় কিনা প্রধানমন্ত্রীর সঙ্গে। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী লুৎফর কবির। দর্শক, স্টুডিওতে আলোচনায় ছিলেন সহকর্মী লুৎফর কবির।